ছাত্ররা, আজকে আমরা যে ক্লাসটা উপস্থিত হয়েছি, আগের দিনে আমরা বলেছিলাম যে আগ্নেয় পর্বতের উৎপত্তি সংক্রান্ত বিষয়ে আমরা যে ক্লাসটা করব সেটা কিছুটা স্কেচ আকারে এঁকে আমরা বুঝবো। তাই জন্য দেখো, তোমাদের সামনে খাতাতে কতগুলো ছবি আঁকা আছে এবং তার পরিপ্রেক্ষিতেই ব্যাখ্যার মাধ্যমে আমরা আশা রাখছি যে তোমাদেরকে আমি অত্যন্ত সহজভাবে আগ্নেয় পর্বতের উৎপত্তি ব্যাখ্যাটা বলে দিতে পারবো। এর আগে আমরা পাঁচ সংস্থান তত্ত্ব সংক্রান্ত ব্যাপারে আলোচনা করেছি এবং তার পরিপ্রেক্ষিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করেছি এবং সেই প্রসঙ্গে আমি বলেছিলাম যে পাঁচ সংস্থান তত্ত্ব হচ্ছে সর্বাধুনিক তত্ত্ব, যেটা ভূ অভ্যন্তরের বিভিন্ন ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে বৈজ্ঞানিক ভিত্তির সাহায্যে সক্ষম। অর্থাৎ এই তত্ত্বের মাধ্যমে আমরা যুক্তিপূর্ণভাবে এখনও পর্যন্ত এই সমস্ত ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে পারি। তার মধ্যে অগ্নুদ্গম একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং যেহেতু অগ্নুদ্গমের সঙ্গে আগ্নেয় পর্বতের উৎপত্তিটা সম্পর্কযুক্ত, কারণ আগ্নেয় পদার্থ সঞ্চিত হয়েই এই পর্বত গঠিত হয়, তাই এই পাত সংস্থান তত্ত্বের পরিপ্রেক্ষিতে পাতগুলির চলনশীলতার প্রেক্ষাপটে আমরা আগ্নেয় পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করব। দেখো, প্রথমেই আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে অভিসারী পাত সীমানা বরাবর আগ্নেয় পর্বতের উৎপত্তি। তোমাদের পাঠ্যপুস্তকগুলোতে দেখবে হয়তো ছবি এঁকে করে দেওয়া নেই, কিন্তু আমি তাও একটা ছবি এঁকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যাতে তোমরা কনসেপ্টটা নিজেদের মধ্যে খুব সহজভাবে নিতে পারো এবং ভালোভাবে বুঝতেও পারো। দেখা যায়, এবার আমরা আলোচনার ক্ষেত্রে দেখো, অভিসারী পাত সীমানা বরাবর আমরা লিখেছি। আমরা জানি অভিসারী পাত মানে হচ্ছে যে পাত সীমানা বরাবর হচ্ছে দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হয়। এর আগে আমরা এই পাত সীমানা বরাবর ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলোর মধ্যে ভঙ্গিল পর্বতের উৎপত্তি দেখেছি। এখন আমরা দেখব সেটা আগ্নেয় পর্বতের ক্ষেত্রে কিভাবে প্রভাব বিস্তার করেছে। দেখো, এখানে ছবিতে আমি দেখিয়েছি যে অভিসারী পাত সীমানা বরাবর দুটি পাত যখন পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে, অপেক্ষাকৃত ভারী পাত আমরা জানি যে হালকা পাতের নিচে প্রবেশ করে। অর্থাৎ দেখো, আমি এখানে ছবিতে দেখি যে হালকা পাতের নিচে ভারী পাতটা প্রবেশ করছে। যে অঞ্চল বরাবর প্রবেশ করছে সেটাকে আমরা কি বলেছিলাম? অধঃপাত অঞ্চল। সেই অধঃপাত অঞ্চলের কি বলেছিলাম? যে অ্যাঙ্গেলটা কত হয়, 30 ডিগ্রি থেকে 80 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেলটা হতে পারে। এই অধঃপাত অঞ্চলের যে সীমান্ত তল, সেই সীমান্ত তল দেখো 45 ডিগ্রি যখন হয়, সেটাকে আমরা কি বলে থাকি? যে বেনি অফ জোন বলে থাকি। এটা আমরা আগেই পড়েছিলাম এবং একসাথে বলেছিলাম যে এই যে অভিসারী পাত সীমানা বরাবর যে ঘটনাটা ঘটে, সেই সীমানাটাকে আমরা বিনাশকারী সীমানা কেন বলি? এই যে ভারী পাতটা হালকা পাতের নিচে প্রবেশ করছে, সেই ভারী পাতের অংশটা অভ্যন্তরীণ তাপে কিছুটা গলে যায় এবং গলে যাওয়ার ফলে এই পাতের অংশটা কিন্তু বিনাশপ্রাপ্ত হয়। তাই জন্য এটাকে আমরা বিনাশকারী পাত সীমানা বলি। তাহলে এই যে গলে গেল, গলে যাওয়ার ফলে তো নিশ্চয়ই ভূ অভ্যন্তরে আমরা কোথায় প্রবেশ করছি? অ্যাস্তনোস্ফিয়ারের কাছে। তাহলে নিশ্চয়ই এখানে তো ম্যাগমার উদ্ভব ঘটবে। সেই ম্যাগমাটা হচ্ছে প্রচুর পরিমাণে অ্যান্ডেসাইট জাতীয় ম্যাগমায় পরিণত হয়। এই ম্যাগমা অধঃপাত বলয়ের উপরে অবস্থিত মহাদেশের দুর্বল প্রান্তভাগ দিয়ে, অর্থাৎ এই যে অধঃপাত অঞ্চল আমরা দেখেছি, এই দুর্বল প্রান্তভাগ দিয়ে নির্গত হয়ে এক শ্রেণীর আগ্নেয় বৃত্তমালা সৃষ্টি করে থাকে। অর্থাৎ এই যে পাতটা এখানে প্রবেশ করলো, প্রবেশ করার ফলে পাতের কিছুটা অংশ এখানে কি হলো, যে আমাদের ধ্বংসপ্রাপ্ত হলো বা গলে গেল। তাই জন্য এটাকে আমরা বিনাশকারী পাত সীমানা বলি। এই বিনাশপ্রাপ্ত পদার্থগুলো যেটা ম্যাগমায় রূপান্তরিত হলো, সেটা ভূত্বকের কোনো দুর্বল অংশ দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং অগ্নুদ্গম সৃষ্টি করে, যেটা দেখো আমি দেখাবার চেষ্টা করেছি। এবং এই অগ্নুৎপাতের ফলে নিঃসৃত পদার্থগুলো কিন্তু সঞ্চিত হয়ে আমাদের কিন্তু আগ্নেয় পর্বত গঠন করে থাকে। তাহলে বোঝাতে পারলাম যে এই অভিসারী পাত সীমানা বরাবর আমরা দেখতে পাচ্ছি এই ঘটনাগুলো। যেমন এর এক্সাম্পল হিসেবে আমরা রিং অফ ফায়ার বা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা অঞ্চলের কথা বলতে পারি, যেখানে দেখা যায় প্রশান্ত মহাসাগরীয় পাত এবং বিভিন্ন মহাদেশীয় পাতের সংঘর্ষ অঞ্চলটাতে আমাদের অগ্নুদ্গম বা আগ্নেয়গিরির পরিলক্ষিত হয়ে থাকে। তাহলে রিং অফ ফায়ার যেটা আমাদের অবস্থান করে, সেটা আমরা এখানে দেখো লিখছি, রিং অফ ফায়ার বা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা, এই যে ঘটনাটা এই অভিসারী পাত সীমানা বরাবর অবস্থান করে। এবং আমরা জানি এখানে কিন্তু অসংখ্য আগ্নেয়গিরি পরিলক্ষিত হয়, এবং তার কারণ হিসেবে এই যে অভিসারী পাত সীমানা বরাবর ভারী পাত হালকা পাতের তলদেশে নিমজ্জন, এই ঘটনাটাকে কিন্তু ব্যাখ্যা করা হয়ে থাকে। তাহলে বোঝাতে পারলাম। এরপর যে ঘটনাটা আমরা দেখব, আমরা রিং অফ ফায়ার বিষয়টাকে আরেকটু ইন ডিটেলস পড়বো। আগে এই জিনিসটাকে একটু আলোচনা করে নিই, তারপর আমরা কিন্তু এই জিনিসটাকে
পড়ব। এবার দেখো প্রতিসারী পাত সীমানা বরাবর। প্রতিসারী পাত সীমানা বরাবর মানে প্রতি কথার অর্থ এর আগে আমরা কি দেখেছিলাম, প্রতিসারী মানে হচ্ছে যে পাত সীমানা বরাবর পরস্পরের বিপরীত দিকে পাতের সঞ্চালন পরিলক্ষিত হয়ে থাকে। আমরা দেখো ছবিতে এখানে একটা জিনিস বুঝিয়েছি যে দুটো পাত পরস্পরের বিপরীত দিকে অগ্রসর হচ্ছে, ফলে তাদের মধ্যবর্তী অঞ্চল বরাবর একটা কিন্তু টান বা পীড়নের সৃষ্টি হয়। এই পীড়ন বরাবর যদি কোনো ফাটল বা ভূত্বকের কোনো দুর্বল অংশ থাকে, তাহলে দেখা যায় যে ভূ অভ্যন্তর পদার্থ অর্থাৎ ম্যাগমা গহ্বর থেকে পদার্থই ফাটল বরাবর বাইরে বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে আমাদের দেখা যায় যে এই অঞ্চল বরাবর বিভিন্ন ভূমিরূপ গঠন করে থাকে। যেমন ধরো মধ্য সামুদ্রিক শৈলশিরার কথা আমরা বলতে পারি। এবং এই অঞ্চল বরাবরই এই যে ম্যাগমা, দেখো আমি লিখেছি পরিচলন স্রোত, ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহ, ম্যাগমা গহ্বর থেকে ম্যাগমা বেরিয়ে আসছে এবং দুটো পাত পরস্পরের বিপরীত দিকে অগ্রসর হওয়ার জনিত কারণে এই সীমানা বরাবর কিন্তু ভূমিরূপ গঠিত হচ্ছে। আমি এখানে দেখো লিখেছি, আন্ডারলাইন করছি, মধ্য সামুদ্রিক শৈলশিরার কথা আমরা বলতে পারি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে প্রতিসারী পাত সীমানা বরাবর ঘটনাটা, অর্থাৎ দুটি পাত পরস্পরের বিপরীতে সরে গেলে মধ্যবর্তী ফাটল বরাবর ভূ অভ্যন্তর থেকে ম্যাগমা বেরিয়ে এসে ভূপৃষ্ঠে আগ্নেয় পর্বত ও শৈলশিরা সৃষ্টি করে। আটলান্টিক মহাসাগরে মধ্যভাগে যে শৈলশিরাটাই, অর্থাৎ যেটা আমি তোমাদের উদাহরণ হিসেবে লিখেছি, দেখো মধ্য সামুদ্রিক শৈলশিরা, আটলান্টিক মহাসাগরের মধ্যভাগে শৈলশিরাটি এরকম অগ্নুদ্গমের ফলে সৃষ্টি হয়েছে। ক্লিয়ার? আমি আশা করছি বোঝাতে পেরেছি। এবং এখানে যে এক্সাম্পলটা আমি হয়তো বললাম না তোমাদের, এই যে রিং অফ ফায়ার, এর আগেই আমরা দেখেছো যে বলেছিলাম যে পার্শ্বস্থান তত্ত্বের পরিপ্রেক্ষিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করতে গিয়ে রকি এবং আন্দিজ পার্বত্য অঞ্চলের কথা বলেছিলাম। এবং তোমরা যারা আগের ক্লাসটা ফলো করেছো এবং ভালো করে শুনেছো, দেখবে শেষের দিকে একটা কোশ্চেনও আমি বলেছিলাম যে রকি এবং আন্দিজ পার্বত্য অঞ্চলে অসংখ্য আগ্নেয়গিরি দেখা যায়। তার কারণ হচ্ছে দুটো আলাদা ধরনের পাতের সংমিশ্রণ এখানে আমরা দেখতে পাই। অর্থাৎ এই হালকা পাতটা অতি অবশ্যই একটা মহাদেশীয় পাত, আমি লিখছি দেখো, আর এই ভারী পাতটা কিন্তু অবশ্যই মহাসাগরীয় পাত। আসলে যারা ক্লাসগুলো খুব সিরিয়ালি ফলো করেছে, আমি এটা বিশ্বাস রাখি তাদের ক্ষেত্রে কিন্তু বোঝার জন্য কোনো অসুবিধা হবে না। এবং যারা ধরো একটু পরে এসে দেখছে এবং যে কোনো একটা ভিডিও প্রথম হয়তো দেখলো, তাদের ক্ষেত্রে হয়তো একটু অসুবিধা হতে পারে। তাই প্রত্যেককে আমি বলবো যে তারা যেন ক্লাসগুলো একটু সিরিয়ালি ফলো করে, অর্থাৎ তারা হঠাৎ করে এসে যেন আগ্নেয় পর্বতের উৎপত্তিটা না দেখে, তার আগের যে দুটো ক্লাস হয়েছে সেই দুটো ক্লাসে যেন দেখার পর তারপর দেখে। কারণ আমাদের যদি প্রথম থেকে একটু দেখি তাহলে আমাদের বুঝতে কিন্তু একটু সুবিধা হয়েই থাকে। এরপর দেখো 3 নম্বর একটা কনসেপ্ট আমি এখানে দিয়েছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, প্লিউমের অবস্থান। প্লিউম বলতে আমরা কি বোঝাই, যে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহটাকে আমরা প্লিউম বলি। দেখো ছবিতে আমি দেখাচ্ছি। কিন্তু এই প্লিউমের যে ঊর্ধ্বমুখী প্রবাহ, আমরা তো জানি ভূ অভ্যন্তরে আমাদের বহির্গ্রহমণ্ডলে এমন কিছু স্থান আছে যার উষ্ণতা তার পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় একটু বেশি, তপ্তবিন্দু। তাকে আমরা কি বলি, হটস্পট বা তপ্তবিন্দু। আমাদের পৃথিবীতে 21 কিংবা 22টা হটস্পটের খোঁজ পাওয়া যায়। এইবার দেখো এই তপ্তবিন্দু অঞ্চল বরাবর ভূত্বকের কোনো যদি দুর্বল স্থান অবস্থান করে থাকে, তাহলে এই হটস্পট বরাবর যদি কোনো স্থান অবস্থান করে থাকে, তাহলে ম্যাগমার ঊর্ধ্বমুখী চাপে তাহলে এই অঞ্চলটাকে আরও ফাটিয়ে দিয়ে অগ্নুদ্গম হতে পারে। তাহলে প্লিউমের উপরে ভূত্বকের কোনো দুর্বল অংশ অবস্থান করলে তাহলে আমাদের দেখা যায় যে আগ্নেয়গিরি সৃষ্টি হতে পারে। যেমন টিবিএসটি আগ্নেয়গিরির উদাহরণটা একটা প্লিউমের উপর অবস্থান করে। আমি এখানে একটা লিখে দিলাম যে টিবিএসটি আগ্নেয়গিরির উদাহরণ, টিবিএসটি আগ্নেয়গিরি। ক্লিয়ার? তাহলে আমরা এই 3টে ঘটনা কিন্তু আগ্নেয় পর্বতের উৎপত্তির পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করলাম। আশা রাখছি তোমরা কিন্তু ঘটনাগুলো শুনেছো এবং ছবিটা দেখে বুঝতে পারছো কিভাবে আমরা আগ্নেয় পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করলাম। তাহলে উৎপত্তি হয়ে গেল। এরপর আমরা তাহলে কিন্তু তার কিছু বৈশিষ্ট্য আলোচনা করব। দেখো বৈশিষ্ট্য আলোচনার ক্ষেত্রে আমি কতগুলো পয়েন্ট লিখেছি। আগ্নেয় পদার্থ নিঃসৃত হওয়ার পর প্রাথমিক পর্যায়ে সঞ্চিত হয়। দেখো আমরা কিন্তু এর আগে ক্লাস 8-এ কিছুটা জিনিস আগ্নেয়গিরি সাথে সাথে অগ্নুদ্গম প্রক্রিয়া সম্পর্কে পড়েছিলাম। আমি কিন্তু এখানে ইন ডিটেলস অগ্নুদ্গম প্রক্রিয়া কিন্তু আলোচনা করছি না, যেহেতু এটা আমাদের আগ্নেয় পর্বতের উৎপত্তি ব্যাখ্যা পড়ছে। তাই জন্য আমরা তাও কতগুলো জিনিস এর আগের ক্লাসটায় বলেছিলাম। যেমন ধরো আমরা বললাম যে অগ্নুদ্গমের ফলে নিঃসৃত যে পদার্থগুলো 3টে ক্যাটাগরিতে ভাগ করা যায়, কঠিন, তরল এবং বায়বীয়। সেই ধরনের পদার্থগুলো যখন প্রথমে বাইরে বেরিয়ে আসে এবং তাদের প্রকৃতি, ধরো লাভার প্রকৃতি যদি আম্লিক প্রকৃতির হয়, তাহলে
তাহলে সেটা বেশি দূর গড়িয়ে যেতে পারে না, অর্থাৎ তাদের সান্দ্রতা অনেক কম, ফলে শঙ্কু আকৃতির কিন্তু হবে। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে কিন্তু দেখা যায় যে অগ্নুৎপাতগুলো বেশিরভাগের ক্ষেত্রে অগ্নুৎপাতের ফলে নিঃসৃত পদার্থের মাধ্যমে গড়ে ওঠা আগ্নেয়গিরিগুলো কিন্তু শঙ্কু আকৃতির শেপ হয়। তাই আমরা আগ্নেয়গিরির ক্ষেত্রে প্রথম বৈশিষ্ট্য লিখেছি শঙ্কু আকৃতির। তারপর তাকে লিখেছি দুর্বল অংশ ও পাত সীমানা বরাবর অবস্থান। খুব সুন্দর একটা বৈশিষ্ট্য, এবং এটা আমরা একটুখানি আগে আলোচনা করলাম। কেন দুর্বল অংশ বলছি এবং কেন পাত সীমানা বরাবর? দেখো, আমরা এই যে আগ্নেয় পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করলাম পাত সীমানা বরাবর, এখানে পাতের কিন্তু চলন পরিলক্ষিত হচ্ছে। যখনই পাতের চলন পরিলক্ষিত হবে তাহলে নিশ্চয়ই এই অঞ্চলটা অস্থিতিশীল অঞ্চল হবে। যখনই অস্থিতিশীল অঞ্চল হবে তাহলে এই অঞ্চলটা আমরা জানি যে ভূমিকম্প প্রবণ হবে, এবং ভূমিকম্প প্রবণ হওয়ার সাথে সাথে এই অস্থিতিশীল অঞ্চলের উপরের ভূত্বক যদি দুর্বল থাকে তাহলে সেই দুর্বল অঞ্চল বরাবর ফাটল সৃষ্টি হবে এবং ভূ অভ্যন্তরের ম্যাগমা কিন্তু বাইরে বেরিয়ে আসবে, ফলে অগ্নুদ্গম ঘটবে, এবং অগ্নুদ্গমের ফলে নিঃসৃত পদার্থগুলো সঞ্চিত হয়ে কিন্তু আগ্নেয় পর্বত তৈরি করে। তাহলে বৈশিষ্ট্য হিসেবে দুর্বল অংশ ও পাতসীমানা বরাবর অবস্থানে ব্যাখ্যাটা আমি দেখলাম। একাধিক জ্বালামুখ, দেখো এখানে একটা ছোট্ট ছবি আবার আমি এঁকেছি যে আমাদের আগ্নেয়গিরির ক্ষেত্রে প্রধান যে জ্বালামুখ থাকে তার সাথে সাথে কিন্তু গৌণ ছোট ছোট জ্বালামুখ দেখতে পাওয়া যায়। প্রধান জ্বালামুখটাকে আমরা কি বলে থাকি? আগের ক্লাসটা যারা ফলো করেছে তারা জানো, তাও আমি একবার বলে রাখছি, ক্রেটার। এবং ছোট ছোট অন্য জ্বালামুখগুলোকে আমরা গৌণ জ্বালামুখ বলে চিহ্নিতকরণ করতে পারি। তাহলে আগ্নেয়গিরির ক্ষেত্রে বা আগ্নেয় পর্বতের ক্ষেত্রে আমরা কিন্তু এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাই, যে একটা প্রধান বড় জ্বালামুখ থাকবে যেখান থেকে ম্যাক্সিমাম ম্যাগমাটা বেরিয়ে আসবে, আর বাকি ছোট ছোট জ্বালামুখ পরিলক্ষিত হয় যেখান থেকে অল্প অল্প ম্যাগমা বেরিয়ে আসে। তারপর দেখো ক্যালডেরা সৃষ্টি, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তোমাদের বইয়েতে কোনো কোনো বইয়েতে ক্যালডেরা টার্মটা দেওয়া আছে, তাই জন্য আমি এটা ক্যালডেরা সৃষ্টি জিনিসটা লিখেছি। অ্যাকচুয়ালি ক্যালডেরা হচ্ছে মূলত একটি স্পেনীয় শব্দ, যার অর্থ হচ্ছে কড়াই। অর্থাৎ আমরা যে কড়াতে বাড়িতে দেখেছো যে রান্না বান্না করা হয় সেই কড়াই, অর্থাৎ একটা অবনমিত ভূভাগ। দেখো এখানে আমি একটা কিন্তু সুন্দর একটা অবনমিত অঞ্চল অলরেডি দেখানো আছে, এবং দুটো 1 এবং 2 করে লেখাও আছে। বিষয়টাকে একটু বলে রাখি। অ্যাকচুয়ালি ক্যালডেরা হলো অগ্নুদ্গমের ফলে সৃষ্ট একটা ঋণাত্মক ভূমিরূপ এবং নিঃসারী ভূমিরূপ। নিঃসারী কথাটা কেন বললাম, এখানে আমি টার্মটা একটু লিখছি, তোমরা যারা ক্লাসটা ভালো করে দেখবে একটু ভালো করে ফলো করো। নিঃসারী ভূমিরূপ, আগেই যেহেতু বললাম যে আমরা এখানে কিন্তু অগ্নুদ্গম প্রক্রিয়া আলোচনা করছি না, আগ্নেয় পর্বত আলোচনা করছি, তাই এই বিষয়গুলো কিন্তু আমি ডিসকাস করিনি। এটা আমরা ক্লাস 8-এ কিছুটা যখন ক্লাস হয়েছে তোমরা হয়তো করেছো। নিঃসারী ভূমিরূপ মানে হচ্ছে অগ্নুদ্গমের ফলে যে সমস্ত পদার্থ ভূপৃষ্ঠে বাইরে বেরিয়ে এসে অর্থাৎ লাভা রূপে সঞ্চিত যে ভূমিরূপগুলো তৈরি করে সেগুলোকে বলা হয় থাকে নিঃসারী ভূমিরূপ। আর এই নিঃসারী ভূমিরূপের মধ্যে দুটো ভাগ দেখতে পাওয়া যায়, একটা ধনাত্মক ভূমিরূপ, একটা ঋণাত্মক ভূমিরূপ। ধনাত্মক ভূমিরূপ মানে হচ্ছে যখন দেখা যায় যে আগ্নেয় পদার্থগুলো ভূপৃষ্ঠে বাইরে বেরিয়ে এসে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি করছে, অর্থাৎ যে সমতল পৃষ্ঠ আছে তার তুলনায় হাইট বাড়ছে, অর্থাৎ লাভাগুলো স্তরে স্তরে সঞ্চিত, এইরকম ধরো গায়ে এরকম স্তরে স্তরে সঞ্চিত হয়ে এই স্তরের যে ধরো এই যে প্রাথমিক ঢাল থেকে উচ্চতা বৃদ্ধি করছে, তাহলে এটাকে আমরা বলে থাকি ধনাত্মক ভূমিরূপ। কিন্তু যখনই দেখা যায় ধরো এইরকম শঙ্কু আকৃতির প্রথম তৈরি হয়েছিল, তারপর এটা বিস্ফোরণজনিত কারণে ভেঙে গিয়ে অবনমিত হয়েছে, অর্থাৎ নিচু হয়েছে। ধরো 1 নম্বর স্টেজ প্রথম শঙ্কু আকৃতির তৈরি হয়েছিল, নিচু হয়ে অবনমিত হয়ে একটা কড়াইয়ের মতো তৈরি হয়েছে, তখন সেটাকে আমরা বলে থাকি ঋণাত্মক ভূমিরূপ। সেই এক ধরনের ঋণাত্মক ভূমিরূপ হচ্ছে ক্যালডেরা। তাহলে ক্যালডেরা কি বললাম, একটা স্পেনীয় শব্দ। এই স্পেনীয় শব্দ ক্যালডেরা কথার অর্থ হচ্ছে কড়াই, অর্থাৎ কড়াইয়ের মতো দেখতে অবনমিত একটি ভূমিরূপ। কি হয় যে প্রাথমিক পর্যায়ে এটা আমরা দেখতে পাই যে প্রাথমিক পর্যায়ে অগ্নুদ্গমের ফলে নিঃসৃত ভূভ্যন্তরস্থ পদার্থ শঙ্কু আকৃতি ভূমিরূপ তৈরি করলে অর্থাৎ জ্বালামুখটাকে বন্ধ করে দেয়। দ্বিতীয় পর্যায়ে অগ্নুদ্গম হওয়ার সময় অর্থাৎ প্রথমবার ধরা অগ্নুদ্গম হচ্ছে হয়ে যে পদার্থটা বেরোলো সেখানে একটা কনিক্যাল শেপ বা শঙ্কু আকৃতির আমরা দেখতে পেলাম যে পদার্থ বেরিয়ে জ্বালামুখের উপর সঞ্চিত হয়েছে। তৃতীয়বার যখন দেখা যায় যে ম্যাগমাগুলো আবার বাইরে বেরিয়ে আসার প্রচেষ্টা করে, মানে ঊর্ধ্বমুখী চাপ দেয়, তখন এখানকার প্রেশারের জন্য বা এখানকার মুখটা বন্ধ করে দেওয়ার জন্য অগ্নুদ্গম হতে পারে না। ফলে দেখা যায় যে এই যে ম্যাগমা ক্রমান্বয়ে কিন্তু এই ম্যাগমার রন্ধ্রপথে সঞ্চিত থাকে, ফলে চাপ বৃদ্ধি পেতে থাকে। খুব একটা সহজ এক্সাম্পল দিই, তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। খুব মজার বিষয়, আমরা যখন স্কুল থেকে ক্লান্ত হয়ে বা প্রাইভেট টিউশন থেকে পড়ে ক্লান্ত হয়ে বাড়ি ফিরি, তখন প্রথমবার ধরো দরজা বন্ধ আছে, আমরা কলিং বেল নেই, প্রথমবার আবার নক করলাম, অর্থাৎ প্রথমবার গিয়ে ধরো ম্যাগমাটা বাইরে বেরোনোর জন্যই জ্বালামুখে ধাক্কা মারার চেষ্টা করলো, ধাক্কা মারলে বেরোতে পারলো না, আবার ফিরে এলো। অর্থাৎ প্রথমবার যখন আমরা নক করি তখন আমাদের নকের মাত্রা স্বাভাবিক থাকে, নর্মাল থাকে, যে হ্যাঁ হয়তো
বাড়ির ভিতর থেকে মা বা বাবা বা অন্য রিলেটিভ শুনতে পাবে। যদি শুনতে না পায়, দ্বিতীয়বার নখের মাত্রাটা কী থাকে, একটু জোর হয়, কারণ হয়তো শুনতে পাচ্ছে না বলে। 3 নম্বর বার কী হয়, নখের মাত্রা আরও জোর হতে আরম্ভ করে। এবং 4 নম্বর বেলায় দেখা যায় যে আমরা মনে হয় যেন এমনই রাগ হয়ে যায় আমাদের, যে দরজাটা যেন ভেঙেই ফেলি, এমন জোরে আওয়াজ করতে থাকি। এক্স্যাক্টলি একই ঘটনাটা কিন্তু এই যে ম্যাগমা রন্ধ্রপথ বরাবর ম্যাগমার ঊর্ধ্বমুখী যে প্রবাহ, এই যে চাপের প্রক্রিয়াটা সেরাম হয়। প্রথমবার গেল, দেখা গেল যে মুখটা বদ্ধ হয়ে গেছে, ধাক্কা মারলো, বেরোতে পারলো না। দ্বিতীয়বার আবার ম্যাগমা উপর দিকে উঠছে, এই রন্ধ্রপথে সঞ্চিত হচ্ছে, চাপের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, ধাক্কা মারলো, বেরোতে পারলো না। তৃতীয়বার আরও জোরে গিয়ে ধাক্কা মারলো, বেরোতে পারলো না। চতুর্থবারের বার দেখা গেল যে প্রবল বিস্ফোরণ করে এখান থেকে দেখা গেল এই জ্বালামুখটাকে ফাটিয়ে পদার্থ বাইরে বেরিয়ে এলো। দেখা যায় যে আমরা আগ্নেয়গিরি যে ক্লাসিফিকেশন পড়ি কখনো কখনো, যে আগ্নেয়গিরি কখনো কি হয়, নিঃশব্দ হয়, কখনো বিস্ফোরণের জন্য হয়ে থাকে। এই বিস্ফোরণের কারণটা কিন্তু এইটা একটা অন্যতম কারণ। আবার বললাম যে আগ্নেয়গিরির ব্যাখ্যা কিন্তু আমরা পড়ছি অগ্নুদ্গম নয়, তাই জন্য আমরা এই বিস্ফোরণের বিষয় বা কেন বিদার অগ্নুদ্গম, কেন কেন্দ্রীয় শ্রেণীর অগ্নুদ্গম হয়, এই ব্যাখ্যাগুলো কিন্তু ক্লাস 8-এ পড়েছিলাম। এখানে কিন্তু এতটা ডিটেলস আলোচনা করা হচ্ছে না, যেহেতু আমাদের আগ্নেয় পর্বত পড়তে হচ্ছে। ফলস্বরূপ আমরা কি দেখতে পাচ্ছি, যে এখান থেকে যে পদার্থটা কি হলো, প্রবল বিস্ফোরণ ঘটানোর সাথে সাথে দেখা গেল যে এই অঞ্চলটা ধ্বংসপ্রাপ্ত হলো, অর্থাৎ কনিক্যাল শেপটা ধ্বংসপ্রাপ্ত হলো এবং অবনমিত হয়ে দেখা গেল একটা কড়াই আকারের, অর্থাৎ জ্বালামুখটা কী হলো, এরকম অবনমিত হয়ে বড় কড়াই আকারের তৈরি হলো। এটাকে আমরা বলে থাকি ক্যালডেরা। আর একটা কী কারণে হতে পারে, এই যে তারা ম্যাগমা গহ্বর থেকে ম্যাগমা অতিরিক্ত বেরিয়ে গেলে তাহলে ম্যাগমা গহ্বরটা কী হয়, শূন্য হয়ে যায়, ফাঁপা হয়ে যায়, তাহলে উপরের অঞ্চলটা বসে গিয়ে কিন্তু ক্যালডেরা সৃষ্টি হতে পারে। তাহলে দুটো কারণ বললাম, একটা হচ্ছে অত্যধিক বিস্ফোরণজনিত কারণে ক্যালডেরা সৃষ্টি, আর একটা হচ্ছে ম্যাগমা গহ্বর থেকে ম্যাগমা বেরিয়ে যাওয়ার পর ম্যাগমা গহ্বর শূন্য হয়ে গেলে উপরের অঞ্চলটা বসে গিয়ে ক্যালডেরা সৃষ্টি। ক্লিয়ার? আশা রাখছি বোঝাতে পেরেছি। এরপর যে বিষয়টা তোমাদের আমরা দেখতে পাচ্ছি, দেখো অস্থিতিশীল অঞ্চল আগেই বলেছি, এবং এখান থেকে যে পদার্থগুলো বেরোয় মূলত সবই আগ্নেয় পদার্থ, এবং সেটার যে আগ্নেয় পদার্থ তার চরিত্র কিন্তু অবশ্যই কীরকম আগের ক্লাসে বলেছিলাম, আম্লিক প্রকৃতির হতে পারে, ক্ষারকীয় প্রকৃতির হতে পারে এবং মধ্যবর্তী প্রকৃতির হতে পারে। এই যে ধরো আমাদের এই ঘটনাগুলো আমাদের অগ্নুদ্গমের জন্য বা আগ্নেয় পর্বতের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো আছে সেগুলো এর সঙ্গে রিলেটেড। এবার একটা জিনিস একটুখানি তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি আজকের ক্লাসে, সেটা হচ্ছে রিং অফ ফায়ার বা প্রশান্ত মহাসাগরের আগ্নেয়গিরিরা। অ্যাকচুয়ালি আমাদের আগ্নেয়গিরির বন্টন যদি আমরা দেখতে পাওয়া যায়, তার অধিকাংশ বন্টনটা আমাদের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বরাবর দেখতে পাওয়া যায়, অভিসারী পাতসীমানা বরাবর। প্রায় 80% আগ্নেয়গিরি এই অঞ্চল বরাবর অবস্থান করে থাকে, এবং এই অঞ্চল বরাবর এই আগ্নেয়গিরিগুলো তোমরা হয়তো বইয়েতে দেখতে পাবে যে লাল আকারে প্রশান্ত মহাসাগরীয় অভিসারী পাতসীমানা বরাবর একটা বেল্ট আকারে এই আগ্নেয়গিরিগুলোর অবস্থান পরিলক্ষিত হয়ে থাকে। অর্থাৎ এখানে আমরা এই যে বেল্ট আকারে অবস্থান করছি, অর্থাৎ আগ্নেয় মেখলা কথার অর্থ হচ্ছে কোমর বন্ধনী। ক্লিয়ার? তাহলে এই যে রিং অফ ফায়ার যে কনসেপ্টটা, এটা আমরা দেখতে পাচ্ছি যে অভিসারী পাতসীমানা বরাবর কোথায়, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বরাবর কোমর বন্ধনীর ন্যায় অবস্থান করছে। ক্লিয়ার? এখানে অসংখ্য আগ্নেয়গিরিগুলো আমরা কিন্তু দেখতে পাওয়া যায়, তাই জন্য আমরা এখানে রিং অফ ফায়ার কথাটা লিখেছিলাম কোথায়, অভিসারী পাতসীমানা বরাবর। এবং মনে রাখবে, পৃথিবীর প্রায় 68 থেকে 70% ভূমিকম্পপ্রবণ এলাকা এই অঞ্চল বরাবর অবস্থান করছে। তার মধ্যে একটা অন্যতম অঞ্চলের নাম বললেই তোমরা বুঝতে পারবে, জাপান, যাকে আমরা ভূমিকম্পের দেশ হিসেবে চিহ্নিতকরণ করতে পারি। আর কোন কোন বলয়গুলো দেখতে পাওয়া যায়, আর আগ্নেয়গিরির বন্টনের ক্ষেত্রে আমরা দেখতে পাওয়া যায় মধ্য আটলান্টিক সামুদ্রিক শৈলশিরা বলয়। দেখো এখানে আমি কিন্তু লিখেছিলাম একটা ভূমির উপঠনের ক্ষেত্রে। তাহলে আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী এই প্রতিসারী পাতসীমানা বরাবর কিন্তু আমরা আগ্নেয়গিরি বলয় দেখতে পাই বা আগ্নেয়গিরি দেখতে পাই। আর দেখতে পাওয়া যায় একটা ইউরেশীয় বলয়ের নাম থাকবে তোমাদের, সেটাকেও সেই জায়গাতেও আমরা কিন্তু দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? অর্থাৎ আমরা পূর্ব উপকূলীয় বলয় হিসেবেও সেটাকে চিহ্নিতকরণ করতে পারি। ক্লিয়ার? আশা রাখছি তোমরা আজকের ক্লাসটা থেকে অনেক কিছুই বুঝতে পেরেছো। অর্থাৎ একটা বলয়ের নাম বললাম প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়, একটা বললাম মধ্য আটলান্টিক শৈলশিরা অঞ্চল বরাবর, আমরা ইউরেশীয় বলয় বলতে পারি, যেটা মধ্য মহাদেশীয় বলয় নামেও পরিচিত হতে পারে। ক্লিয়ার? আবার পূর্ব উপকূলীয় বলয় নামেও পরিচিত হতে পারে, যেটা আমাদের মূলত দেখতে পাওয়া যায় ভূমধ্যসাগর ও আফ্রিকা দ্য গ্রেট রিফট ভ্যালি অঞ্চল বরাবর দেখতে পাওয়া যেতে পারে। আশা করছি তোমাদের এই আগ্নেয় বলয়গুলো অঞ্চলগুলো বইতে কিছুটা আছে, এবং সেখানে আগ্নেয়গিরিগুলোর নাম আছে, তোমরা সেটা বই থেকে ইজিলি পড়ে বুঝতে পারবে। আশা করছি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো এবং আগ্নেয় পর্বতের উৎপত্তি ব্যাখ্যা পড়েছো এবং তোমাদের আগের যে ক্লাসটা আমরা আগ্নেয় পর্বত সংক্রান্ত ব্যাপারে যে প্রাথমিক ধারণা এবং আজকের যে ক্লাসটা বাকিটুকু অংশ আলোচনা করলাম, কোনো অসুবিধা আশা রাখছি হবে না।
তোমরা মন দিয়ে এই ক্লাসটা দেখো, দেখলে আশা রাখছি বুঝতে পারবে। কিন্তু একটা কথা আবার সকলকে বলছি, যে তোমরা কখনোই মাঝ থেকে একটা ক্লাস দেখবে না, তার প্রিভিয়াস দু একটা ক্লাস দেখে তবে কিন্তু পরের ক্লাসটা দেখবে। তবেই তোমরা কিন্তু একটা লিঙ্ক তার মধ্যে পাবে এবং পড়া বুঝতেও পারবে এবং নিজেদের মতো করে নোটসও লিখতে পারবে। তার জন্য কারো সাহায্যের প্রয়োজন হবে না, কারণ অনেক তথ্য কিন্তু এর ভেতরে কিন্তু আমি দিচ্ছি। তাই আশা রাখবো তোমাদের উপকারে লাগবে এবং তোমরা খুব ভালো লেখা লিখতে পারবে। ধন্যবাদ, তোমরা সকলে ভালো থাকো এই আশা রাখি।